আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মেয়ের পরীক্ষা ছিল, তো স্কুলে গিয়েছিলাম ওকে নিয়ে। তো আসার পথে এই বাটনাটা কিনে এনেছি। এর আগেও অবশ্য কিনেছিলাম, তো ওটা উম, ভালো হয় নাই। সামহাউ ওটা আমি মানে পানিতে ভিজিয়ে রাখিনি। তো নতুন মাটির জিনিস কিনলে আসলে অনেকটা সময় পানিতে ভিজিয়ে রাখতে হয়। দ্যাটস ওয়াই নষ্ট হয়ে গিয়েছিল আগেরটা। তো মাটির জিনিস আসলে যত পানিতে ভিজিয়ে রাখবেন তত টেকসই হয়। তো আজকে স্পেশাল একটা ডে। তো আমার ছেলে, ও তো ক্যাপ্টেন ওর টিমের। তো ওর টিম আসলে ট্রফিটা আর এই মেডেলটা জিতেছে, জয়লাভ করেছে। তো 11 জনের একটা টিমে ও আসলে নেতৃত্ব দেয়। তা এটা হয়তো বা খুব একটা সামান্য ট্রফি হতে পারে আপাতত দৃষ্টিতে, কিন্তু এটা একটা অ্যাচিভমেন্ট। আসলে অ্যাচিভমেন্ট ভালোই লাগে। তো একটা সময় ছিল শুধু আমি চাইতাম যে ও লেখাপড়া করুক, লেখাপড়া করে আসলে জীবনে সাকসেস বা যাই হোক কিছু না একটা হবে। তো এখন দেখছি যে না, লেখাপড়ার পাশাপাশি আসলে খেলাধুলাটা দরকার। একদিকে যেমন শরীর মন ভালো থাকে, অন্যদিকে আহ, ও অনেক কিছু জানলো, বুঝলো, শিখলো। আর খেলাধুলাটাও তো দরকার, তাই না? তো অবশ্যই পড়াশোনার ক্ষতি করে না। আর যেহেতু এটা ওর এক্সট্রা অর্ডিনারি মানে একটা প্রতিভা, তো সেটাকে আসলে দমিয়ে রাখার আহ, আহ, ঠিক না আমি মনে করলাম। যে যেহেতু ওর এই প্রতিভাটা আছে ওর ভিতরে, তো এজন্য আমি কিছুটা ফ্রিডম ওকে দিয়েছি খেলাধুলা করার জন্য। আসলে ব্যাপারটা কি, যে দেখা যাচ্ছে কারো ভিতরে কোনো প্রতিভা আছে, সেটাকে যদি দমিয়ে রাখা হয়, আমার কি মনে হয় জানেন, এটাও একটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে। কারণ সে তার ওই প্রতিভা সাধারণত গড গিফটেরই হয়। তো আহ, সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দিয়ে তৈরি করে না, কারো কারো এক্সট্রা অর্ডিনারি কিছু থেকে থাকে। তো সেগুলো আসলে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। তো এই বছরটা ও বেশ কয়েকবারই মেডেল পেয়েছে। তো ভালো লাগে ছেলে মেয়েদের এই সাকসেস দেখতে, ভালোই লাগে আসলে। অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি তো খুব হ্যাপি। যদিও সামান্যতম বিষয়টা, এত হাইলাইটস করার কিছু নেই, তারপরও আহ, সফলতা তো সফলতা, তাই না? একদিন হয়তো বা এই ছোট ছোট সফলতা হতে হতে একদিনও আহ, অনেক বড় কিছু জয় করবে, এটাই তো প্রত্যাশা। তো আজকে যেহেতু ও একটা ট্রফি জিতে এনেছে, ও একটা অ্যাচিভ করে এনেছে, মানে অ্যাচিভ করেছে, তো সেজন্যই ওর স্পেশাল বলতেছে যে আম্মু আজকে পিৎজা বানিয়ে দাও। তো ওর জন্যই আসলে পিৎজা বানানো। তো পিৎজা খেতে আসলে আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। এবছর মানে গরম পড়াতে খুব একটা পিৎজা বানাইনি। আমি বেসিক্যালি শীতকালে এই পিৎজাটা বেশি বানাই, কারণ চিজ জাতীয় জিনিসপত্র আসলে দেখা যাচ্ছে যে গরমে খেলে একটু অস্বস্তি লাগে। তো কি আর করার, ছেলে মেয়েদের আবদার ছিল, তো উম, ওদের জন্য আসলে করা যেতেই পারে। তো পিৎজা বানিয়ে নিচ্ছি। কেউ আবার হাসাহাসি করবেন না আমার রুটি দেখে, কারণ রুটি যেমনই হোক, পিৎজা আসলে যেভাবেই বানান ভালোই লাগে। তো এইভাবেই আসলে করে নিচ্ছি। আর এটাই ছিল বিকেলের নাস্তা আমাদের। আর 2টা পিৎজা বানিয়েছিলাম। যে পরিমাণ চিজ ছিল সেটা দিয়ে 2টো পিৎজা মানে বানানো গিয়েছিল। আরেকটা কথা কি, যে দেখবেন আপনি
বাইরে অবশ্য খাওয়া যেতেই পারতো। তো তারপরে ঘরের খাবার তো ঘরের খাবার, তাই না? বাইরের খাবারগুলো একটু হয়তো বেশি টেস্টি হয়। আম, তো ঘরের খাবারগুলো একেবারেই মানে কি বলবো, অর্গানিক ভাবেই বানানোর চেষ্টা করি। তো ঘরের খাবারের সাথে তার কোনো কিছু তুলনা হয় না। এর মাঝে অবশ্য একবার খেয়েছিলাম বাইরের খাবার। তো আজ আর বাসায় তেমন কিছু ছিল না। পিৎজা তো সাধারণত অনেক কিছু দিয়ে ডেকোরেশন করলে আসলে দেখতে ভালো লাগে। তো ঘরে যা ছিল ইনস্ট্যান্ট তাই দিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো খারাপ লাগেনি খেতে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমি যেটা করি, মাশরুমের ক্যান কিনে আনি। তো আজ আর ছিল না, ক্যানটা শেষ হয়ে গিয়েছিল। তো আজ মাশরুম ছাড়াই পিৎজা বানালাম। তো নেক্সটে যখন আপনাদেরকে পিৎজার কোনো ভিডিও দেব, তাহলে অবশ্যই মাশরুম বা আপনার অলিভ সসেস এগুলো দিয়ে তৈরি করে বানিয়ে দেখাবো। তো হাতের কাছে যাই ছিল আসলে তা দিয়েই বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু চিজ, মাংস, তো খেতে আপনি যেভাবেই বানান না কেন খেতে খারাপ হবে না। তো এভাবেই বানিয়ে নিচ্ছি। আর যদিও ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই এটা লাইক দিবেন। আর চ্যানেলটাকে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো যা বলছিলাম আর কি, সৃষ্টিকর্তা আসলে সবাইকে একরকম মানে সব গুণে গুণান্বিত করে না। এই জন্য আসলে এটা নিয়ে আসলে রিগ্রেট ফিল করা উচিত না। একজনের এই গুণ আছে আমার নেই, একজনের এটা আছে আমার নেই, এই ধরনের আসলে চিন্তা ভাবনা আমি আসলে এড়িয়ে চলি। আর মনে হয় আল্লাহ আমাকে যা দিয়ে বানিয়েছে তাতেই আমি স্বয়ংসম্পূর্ণ। আমার কাছে এটাই, আমি সবসময় আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি। কারণ আল্লাহ ইজ বেস্ট প্ল্যানার, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। কারণ আপনার জন্য আল্লাহ আসলে যা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তো সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ, সব কিছুর আমি সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞতা জানাই যে আমাকে যেইভাবে রেখেছে। অনেকে হয়তো যারা আমার ব্লগ দেখে, যেহেতু পার্টিকুলার কিছু ভিউ আমার আছে, তো তারা হয়তো বা মনে করে যে কি দেখবো, এক বাড়ি, এক ঘর, এক বিছানা, এক চাদর। তো আসলে গরম তো বেশ খানিকটা গরম পড়েছে। তো বাইরে খুব একটা যাওয়া হয় না। আর আমি খুব ঘর কোনো একটা মানুষ, বাইরে খুব একটা যাই না, ভালো লাগে না। তো আমি আসলে ছেলে মেয়ে স্বামী সংসার এগুলোকে ঘিরে থাকতে আমার খুব ভালো লাগে। ওদেরকে নিয়ে মনে হয় বাইরে যাওয়ার থেকে ঘরে বসে ওদেরকে সময় দেওয়া, ওদের সাথে গল্প করা, এগুলো আমার কাছে বেশ লাগে। তো আমি আসলে আমার মতোই, কেউ চাইলেই আসলে আমার মনে হয় কি জানেন, কাউকে খুশি করার জন্য নিজেকে বদলানো ঠিক না। সময় তারপরে হচ্ছে পরিস্থিতি মানুষকে বদলায়। তো কাউকে আমি তো আমার মতো, তাই না? আমি তো চাইলেও শত চেষ্টা করলেও আপনার মতো হতে পারবো না। আর এই সব কিছু নিয়েই আমি যেহেতু, তো কারো কথা মতো মানে কারো কথা শুনে বা কারো জন্য নিজেকে চেঞ্জ করা একদম বোকামি। আর আমি যেহেতু আমার কাছে মানে আমার লাইফস্টাইল দেখার মতো কিছুই না। যদিও একজন দেখে যে মানে আসলে ভালো লাগার মতো তেমন কিছু না, স্বাভাবিক একেবারে চিরাচরিত মানে বা গতানুগতিক যে লাইফস্টাইল সেটাই আমার। তো যাই হোক, আমি তো আসলে চাইলেও অনেক কিছু চেঞ্জ করতে পারবো না। তো দেখেন আজকে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আসলে কোনো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এই বৃষ্টি, এই আবার দেখা যাচ্ছে এত গরম। তো বৃষ্টি পড়লে তো আমার খুব ভালো লাগে। আমি তখন ব্যালকনিতে এসে একটু বৃষ্টিটা দেখি, কখনো ভিডিও করি।
আর বারান্দায় বেশ কিছু কাপড় ছিল, সেগুলো তুলে ঘরে নিয়ে আসলাম। তো বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু বৃষ্টির পরে যে ভ্যাপসা যে একটা গরম, ওটা আসলে খুব বিরক্তিকর। আহ, যদিও এটা প্রকৃতির একটা নিয়ম, আমি চাইলেও এটা কি বলবো, এড়াতে পারবো না। আসলে কি জানেন, প্রকৃতির নিয়মগুলো না খুব কঠিন, আপনাকে মানতেই হবে, এগুলো এড়ানোর সুযোগ নেই। সেদিন না আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তো শেক্সপিয়ারের একটা সনেট পড়াচ্ছিলাম। আমি আরও বেশ কিছু শেক্সপিয়ারের সনেট পড়েছি এর আগে। তো সেখানে এরকম ছিল, মানে বাংলাটা ছিল এরকম, তো যে মানুষের সব কিছু ক্ষণস্থায়ী, আপনি যাই করেন না কেন সব কিছু ক্ষণস্থায়ী, কোনো কিছু চিরস্থায়ী নয়। আপনার সৌন্দর্য, আপনার বয়স, তারপরে টাকা পয়সা, সব কিছুই ক্ষণস্থায়ী। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি আজকে অনেক সুন্দর আছেন, লাবণ্যময় চিরযৌবনা, একসময় আপনাকে বৃদ্ধ হতে হবে, বার্ধক্যে উপনীত হতে হবে, আই মিন যেটা সিনিয়র সিটিজেন, মানে সেই ইয়েতে আপনাকে পৌঁছাতে হবে। তো এটা কিন্তু আসলে সৃষ্টিকর্তারই প্রদত্ত একটা মানে কি বলবো, ওখানে ছিল এরকম লেখা যে ন্যাচারাল একটা কোর্স, যে প্রকৃতিরই একটা নিয়ম, এটা এটা আপনাকে মানতেই হবে, না মেনে থাকার সুযোগ নেই এখানে। ও হ্যাঁ, আর কয়েকজন আমাকে বলেছিল যে আমরা বিটরুট কেন খাই। আসলে কেন খাই, এটা খুবই একটা উপকারী একটা কি বলবো, ফল বললে কি ভুল হবে কিনা আমি জানি না। তো বিটরুটের জুসটা আসলে খুব উপকারী, যাদের হাইপার টেনশন, কনস্টিপেশন প্লাস ডায়াবেটিস, মানে সব ধরনের রোগের জন্য এটা খুবই ভালো। তো আমি আমার যাদের আবার ত্বকে চুলে সমস্যা আছে, তারাও এটা খেতে পারেন, খুব উপকারী। আসলে সব গুণাগুণ তো আর মুখস্থ করে রাখা সম্ভব না, আপনারা গুগল করে অনেকে দেখতে পারেন যে এটার উপকারিতা কতটুকু। তো এটা আসলে খুব যে দামি, মানে এক্সপেন্সিভ সেরকম না, এটা অ্যাভেলেবেল বাজারে। তো যেহেতু দামেও কিছুটা সুলভ, তো সে তো খাওয়াই যেতে পারে। আর ছোট্ট জিনিসের উপকারিতা অনেক, এই ছোট্ট একটা জিনিসের। তো এই যে দেখেন, আমি দুপুরে রান্না বান্না করছি, আজকে মাগুর মাছ রান্না করব, একটু বেগুন, তারপরে মূলা, একটু আলু দিয়ে। তো আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দে, আসলে নিজে রান্না করে তার ভিডিও করা যায় না। তো ছেলে বলছে যে একমাত্র তুমি বাংলাদেশে রান্না করো, মাগুর মাছ রান্না করতেছো, এজন্য ভিডিওতে দেখাতে হবে। তো আমি হাসছিলাম, হ্যাঁ আমি রান্না করি। আমি এবার বলছিলাম, তো আসলে এভাবেই মানে খুনসুটি করি আর মজা করি ওদের সাথে, যে আর আমার ছেলে তো অনেক মজা করে, জানান না, মানে কি বলবো আর। তো রান্নাবান্না খুব সিম্পল ওয়েতে রান্নাবান্না করি আমি সাধারণত, আম, একেবারেই সিম্পল, আপনারা যা খান তাই, হয়তো আপনাদের চেয়ে খারাপই খাই। আহ, তাও ভিডিও, যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, তাও দেখালাম। আর ব্যবধান শুধু এইটুকু আপনাদের সাথে আমার, আমি ভিডিও করছি বলে আপনারা দেখছেন, আর আপনারা হয়তো বা করছেন না। তো রান্না বান্না একেবারে শেষ করে তারপর আমি যেটা করি সেটা, আমি অলওয়েজ প্রতিদিনের কাজ প্রতিদিন, মানে যে হয় মানে এভরিডে করার চেষ্টা করি, কারণ হয় কি, কাজ জমিয়ে রাখলে আমাকেই আবার পরের দিন মানে বার্ডেন হয়ে যাবে আমার জন্যই। তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমার নিজের কাজ নিজে করতে আসলে একটা অন্যরকম ভালো লাগা আমার ভিতরে তৈরি হয়। আর সব কিছু রান্নাবান্না শেষ করে তারপর ঘর দর গুছিয়ে নেই। আর বিছানা যে কতবার গুছাই তার তো কোনো ঠিক নাই, ছেলে মেয়ে যেহেতু আছে বাসায়, সেহেতু বিছানা এলোমেলো হবেই। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, একেবারে রান্না বান্না ডিপ ক্লিন করে নিয়েছি। তো এখন গোসলে চলে যাব, গোসল থেকে নামাজ,
খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট নেই বিকেলবেলা, যেটা না করলেই হয় না। তো এইভাবে আসলে একটু আস্তে আস্তে সব কাজগুলো করি। আর ফাঁকে ফাঁকে তো দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে হয়, ওদেরকে সময় দিতে হয়, ওদের পড়াতে হয়। আর যেটা ছিল রান্নার মাঝপথে ওর বাবার ফোন এসেছে, সে আসবে না দুপুরে। তো ওই শাকটাকে আমি সিদ্ধ করে রেখেছি। দেখা যাচ্ছে এটা রান্না করলে খাওয়া হতো না, নষ্ট হতো। তো ভাবলাম যে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে এটা আগামীকাল একটা আইটেম হিসেবে মানে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।